প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা যাচাই করে স্টার্টআপে ফের অর্থায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তার ঘোষণা, ঢাবিতে তরুণদের সাথে মতবিনিময়। শেখ হাসিনার ফেরার ইস্যু নিয়ে চাপে নেই সরকার, বললেন তথ্য উপদেষ্টা। বাধা নেই ন্যায় বিচার পেতে, তবে দেশবাসী চায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন, ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। বিপদসীমার নিচে অধিকাংশ নদ নদীর পানি, ত্রাণ ও পুনর্বাসনে তৎপর বিভিন্ন দপ্তরগুলো। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ। দুর্গত এলাকার প্রশাসনের আশ্বাসে পরীক্ষা নেয়ার দাবি শিক্ষামন্ত্রীর। ভুয়া কাগজে বিদেশ গিয়ে ১.৫ বছরে ফেরত ৫,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশী। শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। উদ্যোক্তারা প্রথমবার ব্যর্থ হলে সম্ভাবনা যাচাই করে স্টার্টআপে ফের অর্থায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ে সরকার প্রধান আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তরুণ উদ্যোক্তাদের এআই হ্যাকাথন আয়োজন সহায়তা করবে সরকার। স্টার্টআপের ৫০০ কোটি টাকার তহবিল থেকে উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জিনাত জান কবিরের প্রতিবেদনে বিস্তারিত। প্যাশনেটলি কাজ করছে চর্চাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে। তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে শিক্ষার্থীরা স্বাগত জানান। আমরা চাই এই অ্যাপটা ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের সাথে যুক্ত করতে। নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে নিজের কঠিন পথ পরিক্রমা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উন্নয়নের মূলধারায় আনার জন্য এআই হ্যাকাথন আয়োজনে সরকার সহায়তা করবে। দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে। কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মত বিনিময়ে তরুণদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। বলেন, রাত দিন কঠোর পরিশ্রম করলে দেশ এগিয়ে যাবে। একই সাথে কোনো উদ্যোক্তা প্রথমবার ব্যর্থ হলে সম্ভাবনা যাচাই করে দ্বিতীয়বারও অর্থায়নের আশ্বাস দেন সরকার প্রধান। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে। আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। একটু আমাদের সময় লাগবে, আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। এ সময় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড থেকে উদ্যোক্তাদের ৫ লাখ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা করা হবে, যেখানে হাজার হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি বক্তব্য শুনেছেন যে ৫ কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে।
এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। রাফিহা ফ্যাশন হাউস মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষভাবে এই 10 লক্ষ টাকার অনুদান পেলেন। জিনাত জাহান কবির, এখন, ঢাকা। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার কোনো চাপে নেই, বরং দেশে ফিরতে চাইলে সাহায্য করবে সরকার, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। আরও বলেন, শেখ হাসিনা চাইলে আইসিটিতে বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী নিয়ে আসতে পারেন, তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করেন ডক্টর জায়েদুর রহমান। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ঠিক 2 বছর আগে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হয় মৃত্যুদণ্ড। দীর্ঘ নিরাপত্তা ভেঙে হঠাৎ বার্তা সংস্থা রয়টার্সকে সদল বলে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি। তবে তার এই ফেরা নিয়ে কোনো ধরনের চাপে নেই সরকার। এটা ফ্যাক্ট, আমি চেক করে দেখলাম সবাই ঠিক। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি, সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি চাইলে বিশ্বের নামকরা আইনজীবী নিয়ে আসতে পারেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে সংশোধন কমিটির বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে কোনো কিছু পরিবর্তন করা যায়। সংশোধনী কমিটিতে এসে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। দুর্যোগ এলে এই দুর্গত মানুষের পাশে ছুটে আসেন মন্ত্রী, নেতা আর প্রশাসনের কর্মকর্তারা। চলে ত্রাণ বিতরণ, পরিদর্শন আর নানা আশ্বাস। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পানি নেমে গেলে বদলে যায় চিত্র। বছর জুড়ে পাহাড় কাটা, নদী খাল দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণে বারবারই বাড়ছে দুর্ভোগ। ফয়সাল করিমের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম। পানিতে ডুবেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের প্রায় অর্ধেক এলাকা, খাগড়াছড়ির প্রায় ৭৩% এবং কক্সবাজারের প্রায় ৪৯% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০,০০০ বসতবাড়ি। এরই মধ্যে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। এসব উপজেলার বহু গ্রাম এখনও পানির নিচে। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসার ঘরবাড়ি পুনর্গঠনের চিন্তায় দিশেহারা তারা। দেরিতে হলেও রাজনৈতিক পরিচয়ের হিসাব ভুলে বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। সরকারের পক্ষ থেকেও চলছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। তবে স্থানীয়দের অভিজ্ঞতা বলছে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় পুরো চিত্র। কমে আসে মানুষের আনাগোনা, থেমে যায় প্রতিশ্রুতি আর আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যায় দুর্গত জনপদ। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময়ের সাময়িক তৎপরতার বিপরীতে সারা বছর এই অঞ্চলের জন্য নেই কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। যে সরকারে হোক আসে, কিন্তু দেখে যায়, কিন্তু আমরা সুবিধা বঞ্চিত। এমপি মন্ত্রী তারা আশ্বাস দেয়, তাদের আরা এবার ফাঁসিলি অমুক ইয়ে করে দিম ফরজে এরা ইয়ান না হয়, যেদূর হয় এদূর না হয়। গ্রাম সাইডে অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। কিছু বাড়িতে পানি, কিছু বাড়িতে এখনো পানি নাই। এরকম অনেক মানুষ, শত শত লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। শঙ্খ, মাতামুহুরী ও বাঁকখালী নদীতে অব্যাহত বালু উত্তোলন,
পাহাড় ধ্বংস আর অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বছরের পর বছর আটকে থাকা উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ মোকাবেলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েও নেই দৃশ্যমান অগ্রগতি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। দুর্যোগের এই কটা দিন দুর্গম এই অঞ্চল যেভাবে সবার মনোযোগ কাড়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসন ও সর্বমহলের তোড়জোড় চোখে পড়ে, বছরের বাকি সময়টা ঠিক যেন তার উল্টো চিত্র। স্থানীয়দের আক্ষেপ, পানি নেমে যাওয়ার পরপরই ফিকে হয় ক্যামেরার আলো, ম্লান হয় আন্তরিকতা ও মানবিকতার যত গল্প। সারা বছর জুড়ে অবহেলিত থাকা এই জনপদ প্রভাবশালীদের লোভের বলিও প্রশাসনের কর্তাদের গাফিলতির শিকার হলেও সেসব নিয়ে তখন কারো সদয় নজর পড়ে না। নির্বিচারে বন পাহাড় ধ্বংস করা ও নদী জলাশয় দখলের মহোৎসব ঘিরে তখন প্রশাসনের রহস্যজনক নীরবতা নামে, যার মাসুল প্রতি বছর বর্ষায় সম্পদ ও জীবনের বিনিময়ে দিতে হয় এই অঞ্চলের মানুষকে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তুলে ধরেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। দুর্যোগ ত্রাণমন্ত্রী জানান, 7 জেলার ক্ষতিগ্রস্ত 6 লাখ মানুষের জন্য 1,75,00,000 টাকা এবং 3,255 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকায় পর্যাপ্ত পানি, বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ করা হয়েছে। আর কৃষিমন্ত্রী বলেন, প্রয়োজনে সরকারি জমিতে বীজতলা করে কৃষকদের সহযোগিতা করা হবে। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানিতে দেশের 7 জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 3 লাখ পরিবার। বন্যা শেষে পানি যতই কমছে, দৃশ্যমান হচ্ছে ক্ষতিচিত্র। তবে এবার সরকারের সামনে চ্যালেঞ্জ ক্ষয়ক্ষতি মোকাবেলা ও পুনর্বাসন। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সরব মন্ত্রিপরিষদের সদস্যরা। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বললেন, সরকারি বরাদ্দ ও রাস্তা সংস্কারের কথা। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। কৃষিখাতে ক্ষতি দূরীকরণে নিজেদের প্রস্তুতির কথা জানালেন কৃষিমন্ত্রী। বন্যায় আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। মন্ত্রী আশ্বাস দিলেন, প্রয়োজনে সরকারি জায়গায় পরিচর্যা করে বিতরণ করা হবে বীজ। বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের প্রতিটা ব্লকে আমাদের একজন করে অফিসার আছে। আমাদের কাছে প্রতিটা মুহূর্তে আপডেট আসতেছে, কোথায় কি অবস্থা আছে, আমাদের কি করণীয়, কবে করতে হবে। আমাদের অফিস এই পারপাসে আমাদের আলাদা একটা বুথ খোলা আছে, যেন ইনফরমেশনগুলি রেগুলার আমরা পেতে পারি। উত্তরণকালীন সময়ে স্বাস্থ্যখাত, শিশু ও প্রসূতি সেবায় তৎপর সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রাম বিভাগে বন্যার সময় সাপে কেটেছে 95 জনকে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বললেন, পর্যাপ্ত সাপে কাটা ভেনম সরবরাহের কথা। গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে, যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা মাধ্যমে স্পিড বোট না পাইলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমরা ব্যবস্থা রাখতেছি। এই পর্যন্ত আমরা খারাপ সংবাদ এই খাতে আমরা আল্লাহর মধ্যে পাইনি। আমরা 1000 বায়াল আমরা অ্যান্টি স্নেক ভেনম আমরা মাঠ পর্যায়ে 21,000 অ্যান্টি স্নেক ভেনম আমরা দিয়ে রেখেছি। এদিকে নদ নদীর পানি কমতে শুরু করায় খুব দ্রুত অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আশা হচ্ছে এটাই যে বিশেষ করে বৃষ্টি কমে যাওয়ার কারণে সেখানে প্রতিনিয়ত সেখানে বৃষ্টি নদীর পানি নেমে যাচ্ছে এবং আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদ সীমার উপরে যে প্রবাহিত হচ্ছে সেটাও ইনশাআল্লাহ নেমে যাবে। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। লালমনিরহাটের তিস্তা, সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ বেশিরভাগ নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচে। নতুন করে আর বৃষ্টি না হলে পানি আরও কমতে থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে উজানের ঢল ও বৃষ্টিতে বেড়েছে কয়েকটি নদ নদীর পানি, তলিয়েছে কিছু জনপদ। এছাড়া ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী কয়েকটি এলাকায়। বিস্তারিত প্রতিবেদনে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে ফেনীর মুহুরী নদীর পানি গতকাল হঠাৎ করে বৃদ্ধি পেল সকাল থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। তবে পানি কমলেও তলিয়েছে ফুলগাজী উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল। নদীর পার উপচিয়ে লোকালয়ে ঢুকছে পানি। উপজেলার দক্ষিণ দৌলতপুর, বসন্তপুর ও মণিপুর এলাকার কিছু বাড়ি ঘরে ও কৃষিজমিতে পানি ওঠে। এতে পানিবন্দী রয়েছে প্রায় শতাধিক পরিবার। গরু, ছাগল, হাঁস, মোরগ নিয়ে বহুত কষ্ট করতেছি। অনেক বৃষ্টি পানির কারণে মরি নদীর আমাদের স্কুলের বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, স্কুলে ঠিক মতো পাঠাতে পারছি না। এখানে বৃষ্টি হলে পানি, আমরা রান্না বান্না অনেক কষ্ট আছি। নিজেরা রাস্তা বান্ধাই, রান্না হলো প্রবাসে আছে, এগুলো টেঙা উঠাই, তারপর রাস্তা ভাঙি গেলে বান্ধি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নড়বড়ে অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আজকের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। নিচু বাড়ি ঘর ছিল কয়টা, ওইটা আমরা ওদেরকে অন্যত্র আমরা পাঠিয়ে দিয়েছি এবং এদের জন্য আমাদের যে খাবারের ব্যবস্থা আছে, আমরা যে খাবারের ব্যবস্থা আমরা করতেছি, খাবার পাঠিয়ে দিব। আর এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে শেরপুরের মৃগী নদীর পানি। তীব্র স্রোতে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা ও ফসলি জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। মিরকি নদীর কাছে বাড়ি, আমাদের বাড়ি ঘর সব ভাঙ্গে গেছে। আমাদের একটাই ঘর, আমরা দিন আনি দিন খা। পানির সাথে যুদ্ধ করে আমাদের জীবনযাপন করি, কিন্তু অনিয়ম বৃষ্টির কারণে আমাদের আমন ধানের বীজ গুলা সব কিছু তলায় গেছে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে রাতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইলেও সকাল হতেই তা কমতে শুরু করে। বেলা 12টায় তিস্তা নদীর পানি নেমে আসে বিপদসীমার নিচে। আমাদের এখানে বর্তমানে তেমন কোনো বন্যা পরিস্থিতি নেই। এটা তিস্তা নদীর একটা স্বাভাবিক প্রক্রিয়া। উজানে বৃষ্টি হলেই তিস্তা নদীর পানি উজান থেকে নেমে আসবে এবং সেটা স্বাভাবিকভাবেই তিস্তার মাধ্যমে প্রবাহ হয়ে ব্রহ্মপুত্রের মাধ্যমে সমুদ্রে চলে যাবে। এছাড়া বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানি হ্রাস পেয়েছে। আনোয়ারপুর ও বিশ্বম্বরপুর উপজেলার বিভিন্ন সড়ক থেকে পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে যান চলাচল। সাদ ইসলাম শামস, এখন। দেখে টানা 3 দিনের বৃষ্টির পর রাজধানীর অনেক এলাকায় 20 থেকে 30 ঘন্টায় জলাবদ্ধতা কাটেনি। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো তৎপরতা দেখা যায়নি, যে কারণে অলিগলিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তি রয়েছে। আর জানাচ্ছেন রাজীব হোসেন। টানা 3 দিনের ভারী বৃষ্টির পর সূর্যের দেখা মিলেছে। ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি শেষে প্রধান সড়কগুলো থেকে নেমে গেছে পানি। তবে দুদিন পেরিয়ে গেলেও রাজধানীর অলিগলিতে রয়েছে জলাবদ্ধতা। নগরীর বংশাল সহ একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে দৈনন্দিন কাজকর্ম করতে বেগ পেতে হচ্ছে তাদের। পাশাপাশি সুপেয় পানির সংকটও দেখা দিয়েছে। এদিকে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস মিললেও কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বৃষ্টি হইলে 3-4 দিন, এক সপ্তাহ পানি কোনো নিষ্কাশনের কোনো রাস্তা নাই। এই নোংরা পানির মধ্যে যদি আমরা এভাবে যখন সরকারি বিল দিয়ে যাইছি, এই পচা পানির মধ্যে যে পাওয়া রাখলাম, স্কিনের মধ্যে ডিফেক্ট হইতে পারে। এদিকে বৃষ্টি থেমে গেলেও সংস্কার শুরু হয়নি রাজধানীর গুলশান শাহজাদপুর সংযোগ সড়কের লেক সংলগ্ন অংশের ধস মোকাবেলায়। সময় গড়ার সঙ্গে সঙ্গে ধস আরও বাড়ছে। এতে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মাঝে। এক পাশ দিয়েই যানবাহন চলছে ধীর গতিতে। আসে খোঁজ খবর নেয় আর কি, নিলে কি এখানে যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হলে বড় ধরনের পরিকল্পনা নিতে হবে। যে রাস্তা দিয়ে কত মানুষ আহে যায়, কেউ ঠিক করতেছে না। এদিকে আগামী 3 দিন ভারী বর্ষণের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। জুলাই শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রাজীব হোসেন, এখন, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে 1 ঘন্টা অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। পরে ঢাকা বোর্ডের সামনে যান তার শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। আর জানাচ্ছেন আত্তজ রহমান দিব্য।
গেল কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, উজানি ঢল, জলাবদ্ধতায় রাজধানী সহ ডুবে গেছে দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও পরীক্ষা কেন্দ্র। তবে ভোগান্তির মধ্যেও চলছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কোমর সমান পানি ডিঙিয়ে নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করেছে পরীক্ষার্থীরা। 13 জুলাই ছিল পদার্থবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান পরীক্ষা, আর এদিন 19,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দুর্ভোগ রূপ নিয়েছে ক্ষোভে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি হয়েছে, আমরা সব অনেক ভোগান্তিতে পরীক্ষার হলে গিয়েছি, আমাদের সহপাঠীরা গলা পর্যন্ত ভিজে গেছে। আমাদের মূল দাবি একটাই, এবং সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং সেটা আমাদের দাবি না, পুরো বাংলাদেশের যে দাবি আমরা সেইটি উপস্থাপন করছি। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখান থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করেন তারা। পরে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা প্রতিনিধি বাছাই করলে তাদেরকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় আন্দোলনে কেউ যেন উস্কানি দিতে না পারে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে অন্যদিকে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীর এখানে প্রোগ্রাম রয়েছে, এদের নিরাপত্তা জনিত কারণে তারা আমাদেরকে বুঝিয়েছি, তাদেরকে আমাদের ডিসি মহোদয়, আমাদের অন্যান্য যারা সিনিয়র অফিসার সবাই এসেছে, অনেক ফোর্সও রয়েছে, আমরা তাদেরকে বুঝিয়েছি নিরাপত্তার বিষয়টা। এদিকে একই দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করে তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন। চট্টগ্রামে শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ হয়। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। যদিও চট্টগ্রামের সব জেলায় 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদেরকে বলেছিল যে হচ্ছে একই সাথে একই প্রশ্নে পরীক্ষা হবে, সেখানে কি জন্য আমাদেরকে শুধুমাত্র একা 4টা পরীক্ষা আমাদের হচ্ছে একা লাস্টে হবে। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন না করে শুধু পরীক্ষা নিয়ে পড়ে যাচ্ছে, শুধু আছে নকল। পরীক্ষাতে চুরি করতে হচ্ছে, অনেকজনের চুরিটা করতে হচ্ছে কেন? আমাদের কলেজে পড়ালেখা করে ভাই, কলেজের মধ্যে ক্লাস হয় না। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ সময় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। সারা দেশে বন্যা, জলাবদ্ধতা, এত কষ্টের মধ্যেও ঢাকা যেখানে অর্ধেক ডুবে গেছে, কুমিল্লায় পরীক্ষার্থীরা মানে হাঁটু কমর পর্যন্ত পানি নিয়ে তারা হচ্ছে পরীক্ষা দিতেছে। কোশ্চেনই আসে 8টা, তার মধ্যে যদি 2টা কোশ্চেন ভুল থাকে তাহলে কয়টা কোশ্চেন থাকে? 6টার মধ্যে কোশ্চেন করার মতো একটা কোশ্চেনও নাই। 30 বছর পর এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আত্মজ রহমান দিব্য, এখন, ঢাকা। এদিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংসদে প্রশ্নোত্তর পর্ব জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী আরও জানান, কুমিল্লা মহাবিদ্যালয় কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। বন্যা কবলিত এলাকাগুলোতে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এদিকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে।
মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এজন্য সর্ষের মধ্যেই ভূত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। রিক্রুটিং এজেন্সি ও বিশেষ চক্রের যোগসাজশে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিদেশে পার হয়ে যাচ্ছেন কিছু যাত্রী। তবে গন্তব্য দেশের ইমিগ্রেশন তথ্যে গরমিল পেলে ফেরত পাঠায় এমন যাত্রীদের। গেল 1.5 বছরে 5,000-এরও বেশি যাত্রী এভাবে দেশে ফিরে এসেছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া কাগজপত্রে ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। আর জানাচ্ছেন কামরুল হাসান জনি। সম্প্রতি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার 71 যাত্রী উধাও হওয়ার ঘটনার সূত্র ধরে এখন টেলিভিশন অনুসন্ধান শুরু করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইমিগ্রেশনে গেলে পাওয়া যায় এমন সত্যতাও। স্পাউস ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন কুষ্টিয়ার শম্পা। দেশটিতে থাকা এক প্রবাসীর সঙ্গে বছর 2 আগে মোবাইলে বিয়ে হয়েছে জানালেও দেখাতে পারলেন না প্রয়োজনীয় কোনো কাগজপত্র। হাজবেন্ডের কাছে এসেছেন, এটার কোনো প্রমাণ, কোনো ছবি আছে আপনার হাজবেন্ডের? না, আমি ওর ফোনটা তো বাসায় রেখে আসছি, আমার বাসায় তো টাচ ফোন নাই। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের যাত্রী মামুন রেজার ভিসায় লেখা কারখানা শ্রমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে যাত্রার সঠিক উদ্দেশ্য জানাতে ব্যর্থ হন এই যাত্রী। আফ্রিকার আরেক যাত্রী সাত্তার মোল্লাকেও অফলোড করা হয় একই অভিযোগে। ওইখানে তো ওয়ার্ক পারমিট বলে হয় না, ওই দেশে রেসিডেন্সিয়াল পারমিট হয়। অফলোড হওয়া নেপালগামী কয়েকজন যাত্রী জানালেন, তারা পেশায় বিরিয়ানি ব্যবসায়ী, বাসের হেল্পার ও গাড়ি চালক। সন্দেহজনক হওয়ায় এদের যাত্রাও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ব্যবসা করি, নাম কি বিরিয়ানি। যেরকম বাংলাদেশে গাড়ি চালিয়েছি, যেমন অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো মনে করেন দেখা হয়েছে, মানে মন চাইলো যে একটা কোথাও ঘুরি। যমুনা ফিউচার আছে না, ওখানে 1 লক্ষ করেছি, ইন্ডিয়ান ভিসা করে ওরা, ওদের মাধ্যমে ভিসা টিকিটে সব মিলে 60,000-এর মতো। প্রতিদিন নকল ভিসা, ভুয়া হোটেল বুকিং, পাসপোর্টে পর্যাপ্ত ডলার এন্ডোস না থাকা সহ তথ্যের গরমিলে অফলোড হন কিছু যাত্রী। গেল 1.5 বছরে ঢাকা থেকেই কেবল 9,500-এর বেশি যাত্রী অফলোড হয়েছেন। এদের বড় অংশই মালয়েশিয়ার যাত্রী ছিলেন। আমাদের সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন হবে না, কারণ তার সন্দেহজনক যাত্রার কারণে তার অফলোড হয়েছে। পাসপোর্ট অফলোড থাকা অবস্থায় উনি যেতে পারেন না। অভিযোগ আছে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র নিয়েও বিশেষ কোড ব্যবহার করে বিদেশে চলে যাচ্ছেন কিছু যাত্রী। গেল 1.5 বছরে 7টি দেশ বিমানবন্দর থেকেই এমন 5,000-এর বেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশের ইমিগ্রেশনের যাচাই বাছাই প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে যখন চলে গেল ওই দেশে, তার গন্তব্যের দেশে, সেখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমার দেশের ইমিগ্রেশনের তৎপরতা, আমার দেশের ইমিগ্রেশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। বেশিরভাগই কিন্তু যাচ্ছে ভিজিট ভিসায়। তবে চলতি বছর ভুয়া কাগজপত্রের কারণে বিমানবন্দর পুলিশ 64 যাত্রীকে মামলা দিয়েছে জানালেও কিভাবে কতিপয় যাত্রী ইমিগ্রেশন পার হয়ে যান এই প্রশ্নের মুখোমুখি হলে ইমিগ্রেশন অপারেশনসের ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অনুমতি ছাড়া এখানে আমি কেউ কথা বলবে না। আচ্ছা, আপনি শুধু প্রসেসটা বুঝে যান, বক্তব্য এই মুহূর্তে কেউ দেবে না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে ভুয়া কাগজপত্র নিয়ে দেশের ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। এই পুরো অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা পাচারকারী নামে হোক, তারা স্মাগলার হোক, বা তারা রিক্রুটিং এজেন্সি হোক, ইমিগ্রেশন, এরা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকে এখান থেকে টাকা অর্জন করছে। ইমিগ্রেশনের এমন অবহেলা ও বডি কন্ট্যাক্টের মতো অভিযোগ বিদেশের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে, পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অভিবাসী শ্রমিকদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
খুব শিগগিরই আমরা শুরু করব। এটা আমাদের তাগিদে, বর্তমান সময়ের দাবিতে এবং জনগণের দাবিতে। কারণ যদি আমরা জুলাই জাদুঘরটাকে, যাদের স্মৃতি উদ্দেশ্যে জাদুঘর করা হয়েছে, সেটাকে আমরাই চাইব যে দ্রুত এটাকে খুলে আমরা মানুষকে, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যারা আসবে তারা এটা দেখবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে, তার অনুমতি নিয়ে আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, যাচাই বাছাই শেষে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন বলছে, জুলাই হত্যাকাণ্ডে উস্কানি, নির্দেশ ও অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগের প্রায় 10 জন মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করল কেন্দ্রীয় ব্যাংক। পোশাক খাতে নগদ সহায়তা 1.5% থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5%। বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি বাড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে একে শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী প্রণোদনা অর্থনীতির জন্য বয়ে আনবে না ভালো কোনো ফলাফল। নাইম কামালের প্রতিবেদন। তৈরি পোশাক সহ বর্তমানে 43 ধরনের পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেয় সরকার। এর মধ্যে পোশাক রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে 1.5%। তবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে তা 3 গুণেরও বেশি বাড়িয়ে 5% করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্য বলছে, দেশীয় বস্ত্রে বিকল্প নগদ সহায়তার বাইরে ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিতে অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50% এবং নিট, ওভেন ও সোয়েটার সহ তৈরি পোশাকের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত 3% বহাল থাকছে। এছাড়া অন্যান্য খাতে প্রণোদনার হার একই থাকছে। ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে, রপ্তানিমুখী এ খাতে স্বস্তি ফেরাতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদি লোকাল বাজার থেকেই সুতা অথবা বস্ত্র সংগ্রহ করেন এবং সেটা রপ্তানি হয়ে থাকে পরবর্তী ধাপ অতিক্রম করে, তবে তার বিপরীতে বিদ্যমান যে ক্যাশ ইনসেন্টিভের হার 1.5% ছিল, সেটা বৃদ্ধি করে 5% উন্নীত করা হয়েছে। আশা করি আমাদের এটার ফলে আমাদের একেবারে স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রতিটি সেক্টরই উপকৃত হবে। তবে 3 গুণের বেশি প্রণোদনাতেও সন্তুষ্ট নয় খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, কাগজে কলমে 5% বলা হলেও এর আড়ালে রয়েছে শুভঙ্করের ফাঁকি। বেশি দামে লোকাল সুতা কেনার কারণে আমরা আসলে এই টাকাটা সরকার আমাদেরকে ইনডাইরেক্টলি ভর্তুকি দেয়। ভর্তুকির আসলে টেক্সটাইল যারা নাকি সুতা উৎপাদন করে তাদেরকে দেওয়া হয়। কিন্তু স্পিনিং গুলা এই সার্কুলার আসার সাথে সাথেই 10 থেকে 15% সুতার দাম বাড়ায় ফেলছে। ফলে ছোট এবং মাঝারি গার্মেন্টস গুলো আসলে এই সার্কুলারের কারণে উল্টো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্যালকুলেশন আগে হতো যে 80 টাকা পর্যন্ত আমার কাপড়ের দাম হিসাব করতে পারতাম বা এরকম লাগতো আমাদের। এখন 80 টাকা লাগলো আমাকে ইনসেন্টিভ দেবে 70 টাকার উপরে। ফলে আগে ছিল 80 টাকার 5%, এখন এগুলো 70 টাকার 5%। তবে অর্ধ শতাব্দী ধরে চলতে থাকা রপ্তানির এই খাত কেন নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না, সেই প্রশ্ন তুলে অর্থনীতিবিদরা বলছেন, এভাবে প্রণোদনা অব্যাহত রাখা অর্থনীতির জন্য সুখকর নয়। স্বল্প সময়ে হয়তো কিছুটা সুফল দিতে পারে, কিন্তু যদি আমরা একটা, যেটাকে আমরা বলতে পারি যে সাস্টেইনেবল একটা যদি সুফল পেতে চাই, টেকসই সুফল যদি হয়, তাহলে কিন্তু তৈরি পোশাক খাতটাকে আমাদের নিজস্ব তাদের যে উৎপাদনশীলতা, সক্ষমতা, এইটাকে বৃদ্ধি করার কিন্তু কোনো বিকল্প নাই। তা না হলে শুধুমাত্র পণ্য প্যাকেজ বাড়িয়ে আপনি এটা ধরে রাখতে পারবেন না। ব্যবসায়ীদের সংকট কাটাতে সাময়িক প্রণোদনা দেওয়া যেতে পারে, তবে তা যেন দীর্ঘদিন অব্যাহত না থাকে সে বিষয়ে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম কামাল, এখন, ঢাকা। বহুল আলোচিত সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এই মামলায় খালাস পেয়েছেন 4 জন। 2020 সালের আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। আর জানাচ্ছেন গুলজার আহমেদ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করলেন আদালত। মঙ্গলবার বিকেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকার দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এ রায় দেন। রায় ঘোষণাকে ঘিরে আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবী, মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং গণমাধ্যম কর্মীরা। মামলার প্রধান অভিযুক্ত সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অর্জুন লস্কর, তারিকুল ইসলাম তারেক এবং শাহ মাহবুবুর রহমান রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর 4 আসামি মাহফুজুর রহমান, রবিউল হাসান, আইনউদ্দিন এবং মিসবাউল ইসলাম রাজনকে খালাস দিয়েছেন আদালত। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, খালাস পাওয়াদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি। একজন আসামিকে লার্নেড বিজ্ঞ ট্রাইব্যুনাল এইখানে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটা মামলায় একটা সেকশনে 14 বছরের সাজা দিয়েছে। মাহফুজুর রহমান, মাসুম, আইনউদ্দিন, আইনুল, মিসবাউর রহমান রাজন এবং রবিউল হাসান তারা খালাস পেয়েছে। রায়ে আদালত ভুক্তভোগীর সাক্ষ্য, ফরেনসিক আলামত, সাক্ষীদের জবানবন্দি এবং মামলায় উপস্থাপিত অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে দোষীদের সাজা নির্ধারণ করেন। তবে রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। তারা বলছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। এখানে কোনো সাক্ষী এই প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। কোনো সাক্ষী সমর্থন না করলে কিভাবে সাজা দেওয়া হয়? সুতরাং আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। 2020 সালের 25শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। গুলজার আহমেদ, এখন সিলেট। এবার নেপালে নিজেদের সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছে জেএনজিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। 2 আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভে রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছেন আন্দোলনকারীরা। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গেল সপ্তাহে অবৈধ পার্কিংয়ের অভিযোগে রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মোটরসাইকেল আটক করে 1000 রুপি জরিমানা করে কাঠমান্ডু পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এই নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় ওই চালক। এক পর্যায়ে নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত্যু হয় চালকের। মর্মান্তিক এই ঘটনার পর নেপাল সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম। এছাড়াও 3 দিনে 3 যুবক শরীরে আগুন দিয়ে আত্মহত্যির চেষ্টার পর 2 জন মারা যান। রোববার কাঠমান্ডুতে সচিবালয়ের সামনে দরিদ্রদের উপর অত্যাচার বন্ধ এবং মানবাধিকার রক্ষার দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হাজির হন আন্দোলনকারীরা। এর আগে গেল শনিবার বন্যা কবলিত বস্তিবাসীদের প্রতি সংহতি জানাতে একটি হোল্ডিং সেন্টারে গেলে জেনজি আন্দোলনের সক্রিয় কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটক করে পুলিশ। বস্তিবাসীদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দাবি জানিয়ে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন তারা। এদিকে জেনজিদের হয়ে বিক্ষোভের ডাক দেয়ায় কোশি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় 26 জনকে। জেনজিদের এই প্রতিবাদ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক মাস আগেই এই তরুণ প্রজন্মের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ। মাত্র 35 বছর বয়সে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। টাইম ম্যাগাজিনের 2023 সালের সেরা 100 উদীয়মান নেতার একজন ছিলেন বালেন্দ্র শাহ। 2022 সালে বালেন্দ্র শাহ মেয়র নির্বাচিত হওয়ার পর বদলে যায় কাঠমান্ডুর চিত্র। শহরের পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ ও দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। তানভীর জনি, এখন বিশ্ব। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। পরবর্তী আয়োজন এখন চারদিক।